জয় হিন্দ। আমরা পলিটির যে সিরিজটা চালাচ্ছি সেখানে আমরা সিটিজেনশিপ করে নিয়েছিলাম। পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছিল, তাই না? তো পার্ট 1 হয়ে গেছিল এবং পার্ট 1টা আমাদের ইউনিয়ন সম্পর্কে বলে, আমাদের রাজ্য সম্পর্কে বলে, এবং পার্ট 2টা আমরা সিটিজেনশিপ সম্পর্কে জানেছি। সিটিজেনশিপের মধ্যে এখানে কত থেকে কত আর্টিকেল? পার্ট 1 1 থেকে 4, এখানে আর্টিকেল 5 থেকে 11। এরপরে আমরা করব পার্ট 3, এখানে আর্টিকেল আছে 12 থেকে 35। ঠিক আছে, এটাকে সিটিজেনশিপ আর্টিকেল, সিটিজেনশিপ পার্ট বলা হয়। এইটাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট। ঠিক, যদি আমরা নর্মাল পরীক্ষার জন্য পড়তাম, যদি আমরা সাধারণত ডব্লিউবি বা কেপির জন্য পড়তাম, তো এখান থেকে স্টার্ট করতাম। কিন্তু একটু যখন আমরা ভালোভাবে প্র্যাকটিস করছি, ভালোভাবে জানছি, তখন একটু ভিতরের থেকে জানাটা একটু বেশি ভালো। কেননা একবার জেনে নেওয়া, যদি কোয়েশ্চেন সেইখান থেকে যদি জিজ্ঞেস করে, তখন না পারলে তখন বলবে যে পড়ানো হয়নি, সেটা এটা হয়ে যাবে, এরকম সমস্যা হয়ে যেতে পারে। তো আমরা ব্যাপারটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট শুরু করার আগে আমরা কি করব না, রাইট সম্পর্কে জানবো। রাইট, RIGHT, রাইট। দেখো, রাইট একটা রাইট, কারেক্ট। একটা রাইট মানে ডান হাত, ডান, রাইট হ্যান্ড, ডান বোঝায় এটাকে। এবং রাইট মানে আরেকটার বাংলা হচ্ছে অধিকার। কি বলা হয়? জোরে বলে চলবে, অধিকার। রাইট মানে অধিকার। তাহলে পার্ট 3 আমরা যেহেতু পড়বো ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট বোঝার আগে আমাদেরকে রাইট বুঝে নিতে হবে, রাইট জিনিসটা কি। তো অধিকার, অধিকার মানে কি? অধিকার মানে হচ্ছে, অধিকার মানে আবার বাংলা হয় নাকি অধিকার? অধিকার মানে হচ্ছে কোনো জিনিস পাওনা কারো কাছ থেকে। ঠিক আছে, এটা অধিকার। যেমন সরকার, আমরা যে সরকারের আন্ডারে থাকি সেখান থেকে আমাদের কিছু পাওনা থাকে, কিছু আমাদের ডিমান্ড থাকে, যেগুলো ডিমান্ড জেনারেলি অধিকার নাও হতে পারে। মানে অধিকার জেনারেলি কিছু পাওনা, কিছু জিনিস আমরা চাইছি, কিছু জিনিস সরকারের দিক থেকে আমরা তাকিয়ে থাকি যে আমরা এই জিনিসগুলো পাবো, সেই জিনিসগুলোকে রাইট বলে, অধিকার বলে। তাছাড়া আমাদের মা বাবার কাছেও কিছু অধিকার থাকে, তাই না? সমাজের কাছেও কিছু আমাদের অধিকার থাকে। এরকম সমাজের প্রতি আমাদের অধিকার, এবং আমরাও সমাজকে দেব, এটা সমাজেরও একটা অধিকার। তাহলে অধিকার জিনিসটা আমরা জেনারেলি সবাই কম বেশি করে নিয়ে জানি। তো অধিকার জানার আগে কিন্তু অধিকারটাকে আমরা মোটামুটি অনেক ধরনের, 4 ধরনের অধিকার আমরা পড়ে থাকি। প্রথমত যদি দেখি, প্রথম যে অধিকারটা সেটা হচ্ছে, সেটা যদি আমরা দেখি, সেটা ন্যাচারাল রাইট বলে। ন্যাচারাল রাইট, ন্যাচারাল রাইট, রাইট মানে অধিকার। ঠিক আছে, প্রথম যেটা হচ্ছে ন্যাচারাল রাইট, মানে স্বাভাবিক প্রাকৃতিক অধিকার। ঠিক, এই ন্যাচারাল রাইট, দেখো ইংলিশ বাংলা দুটো নিয়েই চলবে, তাহলে বুঝবে জিনিসটা, অন্য জায়গাও সমস্যা হবে না। যখন তুমি লক্ষ্মীকান্ত নিয়ে বসবে তখন তুমি এই জিনিসগুলো পাবে, যদিও লক্ষ্মীকান্ত এই জিনিসগুলো নাই। লক্ষ্মীকান্ত শুরু হচ্ছে ফান্ডামেন্টাল রাইট থেকে। এটা আলাদা আলাদা বই থেকে, আলাদা জায়গা থেকে রিসার্চ করে নিয়ে তোমাদের করানো হচ্ছে, যেগুলো রিলেভেন্ট ডব্লিউবিসিএস জন্য, ইভেন ইউপিএসসির জন্য রিলেভেন্ট। তারপরে তোমরা নর্মাল পরীক্ষা দিচ্ছ, তো সেগুলো কোনো সমস্যা নেই। তো সাথে সাথে চলবে, সব কিছু কভার করানোর দায়িত্ব আমার, সব কিছু মুখস্থ থেকে করানো, সব কিছু ইচ এন্ড এভরি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সব কিছু করানোর দায়িত্ব আমার। বাস বুঝে নিয়ে চলবে। যদি না বুঝবে মারবে ব্রেক আর বলবে যে স্যার বুঝতে পারলাম না। তাহলে ন্যাচারাল রাইট, রাইট যদি পড়ি আমরা, প্রথম প্রাকৃতিক রাইট বলা হয়। প্রাকৃতিক রাইট মানে হচ্ছে, যেমন এই যে আমাদের দেখার অধিকার, দেখছি আমরা, এটা প্রকৃতি দিয়েছে আমাদেরকে। নিঃশ্বাস গ্রহণ, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, হাত নাড়াচড়া করছি, আমরা চলছি, হাঁটাচলা করছি, খাবার খাচ্ছি, খিদে লাগছে তখন, এইসব জিনিসগুলো ন্যাচারাল রাইট, যেগুলো প্রকৃতি আমাদেরকে দিয়েছে, সেগুলোকে ন্যাচারাল রাইট বলে। এটা দুজনকেই দেওয়া হয়, অ্যানিম্যালকেও দেওয়া হয় আবার, আর হিউম্যান, মানুষ এবং জানোয়ার, দুটোর জন্যই এটা প্রযোজ্য। জানোয়ারেরও কিছু অধিকার আছে, সেও খিদা লাগলে খাবার খায়, দেখতে পারে, শিকার করে, প্রজনন করে, বাচ্চা প্রজনন করে, সেই জিনিসগুলো সেই ন্যাচারাল অধিকারের মধ্যে চলে আসে। ঠিক আছে, বেশির থেকে বেশি এখান থেকে জিজ্ঞেস করবে, তো ন্যাচারাল রাইটের জনক কাকে বলা হয়? জন লক। জন লককে ন্যাচারাল রাইটের ফাদার বলা হয়, ন্যাচারাল রাইটের ফাদার, ফাদার অফ ন্যাচারাল রাইট। তিনি এটা স্টার্ট করেছিলেন, তিনি এই জিনিসটা খোঁজ করেছিলেন। যদিও অধিকারটা ছিল, এটা নামকরণ করানোর দায়িত্ব, কোনার শ্রেয়টাই নাকে যাচ্ছে জন লককে। ঠিক, একটা হলো ন্যাচারাল রাইট। বোঝার জন্য কিছু রকেট সায়েন্স আছে কি? না, একদম নর্মাল জিনিস। দ্বিতীয় যদি আমরা দেখি,
কিছু জিনিস আছে যেগুলোকে আমরা হিউম্যান রাইট বলি। হিউম্যান রাইট, হিউম্যান রাইট, ঠিক। এরপরে হিউম্যান রাইট কি? হিউম্যান রাইট মানে হচ্ছে মানব অধিকার। মানব অধিকার, মানব অধিকার। প্রথম যে অধিকারটা দিলাম সেটা মানব এবং জানোয়ার যাই হোক না কেন, যত প্রাণী আছে সবাইকে অধিকারটা পেয়েছি, ন্যাচারাল রাইট। হিউম্যান অধিকার কি জিনিস জানো? হিউম্যান অধিকারের গ্যারান্টি কে দেয় জানো? ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। মানে তুমি কারো মতো কোনো উৎপীড়ন এরকম করতে পারো না যেটা মানব অধিকারের বিরুদ্ধে হতে পারে বা মানুষ হওয়ার বিরুদ্ধে হতে পারে। তুমি কাউকে হয়তো তুমি সে কোনো কোনো ল ভেঙেছে বা কোনো খারাপ কাজ করেছে, তবুও তাকে মানুষের যে অধিকার, মানবতা বোধ রেখে নিয়ে তাকে সাজা দিব। এমন নাই যে পিস 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 করে নিয়ে কাটিয়ে নিয়ে ফেলে দিলাম, এরকম নাই। ঠিক আছে, যেমন কেউ খুব খুব খারাপ থেকেও খারাপ যদি কেউ কোনো অপরাধ করে নিয়ে থাকে, তখন তাকেও এরকম সাজা নয় যে বেশি থেকে বেশি ফাঁসি দিয়ে দেওয়া হয়, ওটাও এক্সট্রিম লেভেলে, এক্সট্রিম লেভেলে। এখনো ফাঁসি ওরকম সেরকম কিছু এখন দেওয়া হয় না, তো যদিও দেওয়া হয় এক্সট্রিম লেভেলে দেওয়া হয় ফাঁসি। এবং সেই ফাঁসিটাও এরকম নয় যে নির্মম ভাবে তাকে দিয়ে দেওয়া হয়, তাকেও সম্মান সহিত নিয়ে গিয়ে ওখানে ফাঁসি দেওয়া হয়, যেমন মানব অধিকারের কোনো উল্লঙ্ঘন না হয়। এমন তো করা যেতে পারতো যে আচ্ছা চুরি করেছে এর হাতগুলা কাটিয়ে নিয়ে ছাড়ে দাও, হ্যাঁ, কিন্তু এটা মানব অধিকারের বিরুদ্ধে। মানুষ হওয়ার একটা অধিকার, মানুষের একটা মানবতা বোধ আছে। অপরাধ যদিও করেছে, অপরাধের শাস্তি আছে, কিন্তু সেটা লিমিটে থাকেনি, এমনও নেই যে তার লিমিটের বাইরে। তাহলে ইউএনও একটা সাইন করেছিল, একটা কি বলবো, একটা পেশ করেছিল একটা জিনিস যেটাকে জেনারেলি ইউডিএইচআর বলা হয়। ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট। ইউনিভার্সাল ডিক্লারেশন of fundamental of human rights, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা সাইন করা হয় জেনারেলি, এটা হয়েছিল 10th ডিসেম্বর 1948। এর আগে হিউম্যান রাইটসকে অত ধরা হতো নাই, মানবের অধিকারকে কোনো ধরা হতো না এরকম যে মানুষের কোনো অধিকার আছে। এখানেও কোথাও কোনো যদি অন্যায় হয়, সেটা কোনো দেশেই করুক না কেন, যে কোনো দেশ, ইন্ডিয়া, জাপান, ফ্রান্স, পাকিস্তান, যে কোনো দেশ করুক না কেন, এই মানব অধিকারের লোক চলে আসবে যে আপনি মানব অধিকারের উল্লঙ্ঘন করেছেন, তাকে শাস্তি দেন, কিন্তু মানব অধিকারের সীমায় রেখে নিয়ে। তাহলে মানব অধিকার উল্লঙ্ঘন করলে ইউএনও এর যে হেড, মানব অধিকারের হেড, সেটা আলাদা আলাদা ব্রাঞ্চ খুলে রেখেছে এবং আলাদা আলাদা লোক রয়েছে সেটার জন্য। তাহলে ইউএনও শুরু করেছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউএনও নিজের গঠন হয়েছে 1945 সালে এবং ইউএনও আন্ডারে একটা পেশ করা হয়, একটা এগ্রিমেন্ট করা হয় যেটাকে ইউডিএইচআর বলা হয়, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট। ইউনিভার্সাল মানে কোনো দেশের জন্য সীমিত নয়, এটা পুরো পৃথিবীর মধ্যে যে কোনো দেশ হোক না কেন, যে কোনো মহাদেশ হোক না কেন, ছোট থেকে ছোট জায়গা, বড় থেকে বড় জায়গা মধ্যে যদি মানব অধিকারের উল্লঙ্ঘন হয়েছে, এরা পৌঁছে যাবে। ঠিক আছে, মানে কি বলা হয়, অপরাধীকেও শাস্তি দাও, কিন্তু সেটারও কিছু লিমিট আছে। মানুষের হওয়ার কিছু, যেহেতু সে মানুষ, মানবতা থাকা কিছু একটা ব্যাপার আছে। তো হিউম্যান রাইট, তাহলে প্রথমটা কি হলো? ন্যাচারাল রাইট, যেটা অ্যানিমাল এবং মানুষের দুটোর জন্যই দেওয়া হয়, সাধারণ যে অধিকারগুলো আমরা প্রকৃতি থেকে পেয়েছি। তারপরে হচ্ছে হিউম্যান রাইট। হিউম্যান রাইট জেনারেলি এটা কোথা থেকে এসছে? ইউএনওর মধ্যে একটা সাইন করা হয় এগ্রিমেন্ট, সেটা হচ্ছে ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট। বলে চলবে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট কবে? 10 ডিসেম্বর 1948 হয়। এই এরা যে তৈরি করেছে, এখানে এদের যে একটা কি আছে না, এটা অধিকারের একটা কিছু লিখিত রূপ আছে। এটার মধ্যে আমাদের সংবিধানে যেমন একটা প্রিএম্বল আছে, এদেরও একটা প্রিএম্বল আছে, এদেরও সংবিধান, হ্যাঁ, একটা প্রিএম্বল আছে, প্লাস এদের মধ্যে 30টা রকম অধিকার রয়েছে, রাইট, অধিকার। সেই এদের যে খসড়াটা পুরোটা রয়েছে, এদের যে অ্যাক্ট, এদের নিয়ম, এদের যে পুরো তালিকাটা, সেই তালিকাটার মধ্যে একটা প্রিএম্বল রয়েছে এবং 30টা আর্টিকেল রয়েছে এটার মধ্যে। 30টা আর্টিকেল রাইট বলতে পারো, অধিকার বলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? তৃতীয়ত যদি আমরা দেখি, তাহলে আমাদের কিছু লিগ্যাল রাইট থাকে। লিগ্যাল রাইট, বুঝতে পারছো তো? দেখো, ভারী লাগাবে না, একদম মাথা ঠান্ডা করে নিয়ে চলো। লিগ্যাল অধিকার মানে কানুনি অধিকার, ঠিক, যেগুলো আমাদের সাধারণত সচরাচর আমরা পেয়ে থাকি, যেগুলো, দেখো, ফান্ডামেন্টাল রাইট আর লিগ্যাল অধিকারের মধ্যে কনফিউজ হবে না। আগে লিগ্যাল অধিকার বুঝো, তারপর ফান্ডামেন্টাল, লিগ্যালের মধ্যে আমি পার্থক্যটা বুঝিয়ে দেবো কি জিনিসটা। লিগ্যাল রাইট, যেমন একবার প্রশ্ন এসেছিল
যে রাইট টু ভোট, রাইট টু ভোট, রাইট টু ভোট, এটা ফান্ডামেন্টাল রাইট না লিগ্যাল রাইট? তাহলে এটা লিগ্যাল রাইট। মনে রাখবে, ভোট দেওয়ার অধিকার আমাদের লিগ্যাল রাইট, কানুনি অধিকার, কিন্তু এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ঠিক আছে, রাইট, RIGST। হ্যাঁ, এছাড়া আমাদের কিছু কিছু যেমন অধিকার রয়েছে, যেমন রাইট টু FIR। যদি তুমি তোমার সাথে কোনো জুলুম হয়েছে, কোনো কেউ তোমার সাথে কোনো খারাপ ব্যাপার ঘটেছে, তুমি যদি FIR করো কারোর জন্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা ইসের মধ্যে দেওয়া হয়, থানার মধ্যে FIR লিখাতে গেলে, স্যার 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 আমার FIR লিখুন, দেখুন আমাকে এরকম করে মারেছে, দেখুন না আমার জমি নিয়ে নিয়েছে, দেখুন না আমার এরকম করে নিয়ে দোকানের জিনিস চুরি করেছে। তুমি যদি FIR লিখাচ্ছ, কোনো পুলিশ স্টেশনে FIR যদি না লিখতে দেওয়া হয়, তাহলেও এটা অপরাধ। পুলিশ স্টেশনে তুমি গেলে FIR লেখাতে পুলিশকে FIR লিখতে হবে। যদি না লিখে, তাহলে তোমার এটার মধ্যে আছে IPC মোটামুটি 166 এর ধারা লাগে যাবে তার উপরে, যে যদি না লিখে লিগেল কোনো অ্যাকশন নেই, যে তোমার FIR লিখবো নেই বলছে, না না না, এত পয়সা দিলে FIR লিখবো, তুমি IPC 166 এর দ্বারা তুমি তার উপরে কেস করে দিতে পারো, নেসেসারি অ্যাকশন নিতে পারো তুমি তার উপরে। তাছাড়া তুমি যদি কোনো ইসের মধ্যে যাও, মনে করো রিটার্ন করো কোনো দোকান, এখন লেখা থাকে যে জিনিস নিয়ে গেলে কোনো রিটার্ন করা যাবে না, কানুনি অপরাধ, লিগ্যাল রাইটের বিরুদ্ধে আছে। তুমি যদি জিনিস কারো কোথা থেকে নিয়েছো, তোমার পছন্দ হলো না, তোমার ভালো লাগছে না, তুমি স্যাটিসফাইড নও, তুমি দোকানে যাবে যে আমার পয়সা ফেরত দিয়ে দাও, তখন ও বলবে না না পয়সা ফেরত দিয়ে যাবে, অন্য জিনিস নিবো। কেন নিবো আমি অন্য জিনিস নিবো না? তাহলে এইটাও লিগ্যাল রাইটের বিরুদ্ধে বটে। দোকানে ডাইরেক্ট লিখা থাকে না, জিনিস নিয়ে গেলে ফেরত হবে না, কেস হয়ে যাবে। ওরা জানে নাই বলে নিয়ে লিখে রেখেছে, কনজিউমার কোর্ট আছে, কনজিউমার কোর্টে গিয়ে নিয়ে তোমার কেস হয়ে যাবে। তাছাড়া তোমাকে আরো আছে, মনে করো তোমার ওল্ড প্যারেন্টস, মনে করো কারো মাতা পিতা আছে খুব বৃদ্ধ, এবং ছেলে চাইছে আমি রাখবো না আপনারা চলে যান, জঙ্গলে যাবেন, পাহাড়ে যাবেন, আমার দেখার নাই, ইনারা চায়, তাহলে ওনার উপরে কেস করে দেবে। যদি কোনো বৃদ্ধ মাতা পিতা আছে, তাদের অধিকার যে তার সন্তান তাকে দেখভাল করবে বৃদ্ধ বয়সে, এটা তাদের অধিকার মা বাবার, এটাও লিগ্যাল রাইটের মধ্যে পড়ে। এটাও যদি দেখি তাহলে CRPC 125 এর মধ্যে, ধারার মধ্যে আছে CRPC 125। তাছাড়া এমনও আছে অধিকার, পুলিশ কোনো মহিলাকে সন্ধ্যা 6টার পরে এবং সকাল 6টার আগে থানায় নিয়ে যেতে পারে না। কোনো স্পেশাল রিজন আছে, স্পেশাল কারণের জন্য নিয়ে যেতে পারে, ঠিক আছে, তবে মহিলা পুলিশ থাকবে। কিন্তু জেনারেলি কোনো মহিলাকে কাউকে অ্যারেস্ট করতে আছে, তোমাকে ওই সন্ধ্যা 6টার পরে বা সকাল 6টার আগে নিয়ে আসতে পারবে না, এরপরেই কানুনি প্রসিজার যে আছে সেগুলো শুরু করতে হবে। যদি এরকম করছে, তাহলে তোমার এরকম উমেনের জন্য যেটা আছে সেটা হচ্ছে মোটামুটি 46 CRPC 46 এর মধ্যে তুমি এটার দ্বারা তুমি কেস করতে পারো, CRPC 46 সেকশন 46, ঠিক আছে, এরকম দ্বারা হয়। CRPC 125 ওল্ড প্যারেন্টসদের সাথে যদি এরকম হচ্ছে, CRPC যদি কেউ FIR লিখতে বারণ করছে, তাহলে IPC তোমার 166 এর দ্বারা তুমি যেতে পারো। তাহলে আমরা রাইট দেখলাম, অধিকার দেখলাম কয় ধরনের? অধিকার দেখলাম 3 ধরনের। একটা ন্যাচারাল রাইট, যেটা জানোয়ার এবং মানুষের দুটার জন্যই প্রযোজ্য, যেমন আমার জন্ম থেকে যে অধিকারগুলো পেয়ে থাকি। দ্বিতীয় অধিকার হচ্ছে কি অধিকার? আরে কি অধিকার বলো, জোরে বলো। হ্যাঁ, কিসের অধিকার? হিউম্যান রাইট, মানবতার অধিকার। হিউম্যান রাইটের কে সেটার হেডে থাকছে এখন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এটার মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল UDHR, এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কবে হয়েছিল? এটা 10 ডিসেম্বর 1948। ভেরি গুড। তারপরে আমরা লিগ্যাল অধিকারে যাই, যেমন রাইট টু ভোট। পরীক্ষায় ম্যাক্সিমাম এটাই দেয়, এত কিছু দিবে না। রাইট টু ভোটটা তোমার ফান্ডামেন্টাল রাইটস ন, লিগ্যাল রাইট। তোমার কনফিউজ করবে, তুমি মনে রাখবে ফান্ডামেন্টাল, এটা লিগ্যাল রাইটের মধ্যে পড়ে। মানে এমন অধিকার যেগুলো তোমার পার্ট 3 মধ্যে দেওয়া নেই। পার্ট 3, আচ্ছা আসছি ওটার উপরও, টেনশন নেই, একদম হলে শ্বাস লাও, জল খাও, বিন্দাস থাকো। নেক্সট চলো, এরপরে ফান্ডামেন্টাল রাইটস। এরপরে বুঝতে হবে ফান্ডামেন্টাল রাইটস।
দেখো ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে কি জিনিস জানো? ফান্ডামেন্টাল রাইটস মানে যদি এটাকে ভাঙে, ফান্ডামেন্টাল বেসিক বেসিক রাইট, একজন মানুষের বেসিক রাইট, যে সাধারণ রাইট গুলো, অধিকার গুলো দরকার জীবন যাপন করার জন্য, অল ওভার ডেভেলপমেন্ট। বেসিক রাইট গুলো কিসের জন্য? অল ওভার ডেভেলপমেন্টের জন্য। অল ওভার ডেভেলপমেন্ট, অল ওভার ডেভেলপমেন্ট। অল ওভার ডেভেলপমেন্ট বলতে বুঝো যেমন মানুষের অধিকার, যেমন অল ওভার ডেভেলপমেন্টের মধ্যে কি কি আছে? ফিজিক্যাল আছে, শারীরিক, শারীরিক ডেভেলপমেন্টের জন্য তোমার দরকার হনো নাই ফিজিক্যাল। কগনিটিভ, কগনিটিভ মানে বুদ্ধি, কগনিটিভ। দেখো সোশ্যাল, ইমোশনাল, আসছি এগুলোর উপর। সিআইএল, সোশ্যাল, ইমোশনাল কিংবা স্পিরিচুয়াল, এত সব অল ওভার ডেভেলপমেন্টের মধ্যে আছে। মানে মানুষকে একটা দেশের মধ্যে, আমাদের ভারতকেই ধরি, ভারতের মধ্যে নাগরিকের অল ওভার ডেভেলপমেন্টের রক্ষা করার জন্য যে অধিকার দেওয়া হয় সেটা ফান্ডামেন্টাল রাইট বলে। বা ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল জিনিসগুলো বুঝো। যেমন মনে করো যে তোমাকে কোথাও কোনো বলতে দেওয়া হচ্ছে না, তুমি চুপচাপ থাকছো, তোমাকে বলা হবে যে না তোমার কথা শোনা হবে না, তুমি বাইরে যাচ্ছ, তুমি কোনো নেতার বিরুদ্ধে তুমি বলতে পারছো না, সরকারের বিরুদ্ধে তুমি বলতে পারছো না। মনে রাখবে সরকারের বিরুদ্ধে বলা কিন্তু দেশের বিরুদ্ধে বলা নয়। সরকার যদি খারাপ করছে সরকারের বিরুদ্ধে বলতে পারো। সরকার যদি তোমার কোনো অধিকার নিচ্ছে, তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারো, ঠিক আছে? তাহলে সরকারের বিরুদ্ধে, সরকার ইকুয়ালস টু দেশ নয়, কিন্তু দেশ আলাদা সরকার আলাদা। যদিও দেশকে চালানোর দায়িত্ব দেওয়া হয় কিছু সময়ের জন্য, 5 বছরের জন্য সেই সরকারকে। যদি সে সরকার চালাতে বিফল হয়ে যায় তাহলে তার কোনো অধিকার নেই সেই সরকার চালানোর জন্য। তো কেউ যদি কোনো বড় এমপি হোক, বড় প্রধান, প্রাইম মিনিস্টার কিন্তু হোক না কেন, যদি তোমার কেউ মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস হনন করেছে, তুমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারো। এরপর কিরকম অধিকার? তোমাকে বলার অধিকার দিয়েছে সংবিধান, যে তুমি তোমার নিজের যে পক্ষ, তোমার নিজের যে অধিকারের জন্য তুমি বলতে পারো, ঠিক আছে? তুমি সমাবেত করতে পারো, তুমি ধার্মিক, নিজের যে ধর্ম সেই ধর্মটাকে তুমি নিজে রূপে পালন করতে পারো, তবে অন্য লোককে কষ্ট না দিয়ে নিয়ে, ঠিক আছে? ধর্মকে পালন করতে পারো তুমি। তো এইসব অধিকার তোমাকে দিয়ে নিয়ে থাকে। তোমাকে ঘোরার অধিকার দিয়েছে, এমন নয় যে তোমাকে ঘরের মধ্যেই থাকতে হবে। তবে কিছু কিছু কারণে কিছু কিছু অধিকার বাতিল করা হয় এবং কিছু কিছু অধিকার রাখা হয়, ওগুলো পরে আসবে। তো ফান্ডামেন্টাল রাইট মানে কি রাইট? বেসিক রাইট বা এগুলোকে এসেনশিয়াল রাইটও বলা হয়। কি বলা হয়? এসেনশিয়াল রাইট, মানে একদম জরুরি অধিকার, যেগুলো মানুষের কিসের জন্য জরুরি? অল ওভার ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্ট। একজন মানুষের, একজন নাগরিকের হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য এটা দরকার। যদি এটা ধরে নিয়ে রাখা হয়, অধিকার না দেওয়া হয়, তাহলে মানুষের দেখবে, তুমি মনে করো তুমি পয়সা ঘরের মধ্যে রাখেছো, পুলিশ আসে নিয়ে চলে, আমার পয়সা বটে, আমার পয়সা, তোমার পয়সা নয়, নিয়ে গেল, তাহলে তুমি থাকলে কোনো লাভ হলো না, তোমার তো পয়সা জোগাড় করে নিয়ে তো কিছু করেনি, তাহলে তুমি সিকিউরিটিও তোমার থাকছে না এই দেশের মধ্যে, যদি তোমার এই ফান্ডামেন্টাল রাইট যদি না দেওয়া হয়। তাহলে ফান্ডামেন্টাল রাইট মানে বেসিক রাইট, যেটা সংবিধানে পার্ট 3-তে দেওয়া আছে। কোথায় আছে? পার্ট 3-তে। পার্ট 3-তে আর্টিকেল কত থেকে কত? আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে যে আর্টিকেল গুলো দেওয়া হয়েছে সেইগুলোকে তোমরা ফান্ডামেন্টাল রাইট রূপে দেখতে পারো। বাকি সংবিধানে যেখানে যে অধিকার দিয়েছে সব কি রাইট? লিগ্যাল রাইট। ক্লিয়ার? মানব অধিকার এটা অন্য দেশ দেখে নেবে, কোনো যদি কারো মানব অধিকার হনন হয়েছে তাহলে তাকে এখান থেকে চলে আসবে। কিন্তু আমাদের যেটা লিগ্যাল রাইট এবং ফান্ডামেন্টাল রাইটস দুটাই আছে সংবিধানের মধ্যে। হিউম্যান রাইট সম্পর্কে আমাদের সংবিধান এখনো দেওয়া নেই, তবে আমাদের প্রত্যেকটা নিয়ম এই মতো বানানো থাকে যেমন মানব অধিকার বা মানবিকতাকে যেমন হনন না করা হয়, মানবিকতাকে সুরক্ষা রক্ষা করে নিয়ে আমাদের প্রত্যেকটা নিয়ম বানানো হয়। তাহলে আমাদের দুটো রাইট, লিগ্যাল রাইট এবং ফান্ডামেন্টাল রাইট, কিভাবে আলাদা করব? যে অধিকারগুলো আমাদের পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে দেওয়া আছে সেগুলোকে ফান্ডামেন্টাল রাইট বলা হয়। যেগুলো এগুলোর মধ্যে নাই কিন্তু আমাদের অধিকার বটে, সেগুলোকে লিগ্যাল রাইট বলা হয়। যেমন ভোট দেওয়ার অধিকার এখানে নাই, যেমন তোমার এফআইআর নাই লিখবে, তুমি বলবে না আমার অধিকার হনন হয়ে গেল, আমি যাচ্ছি সুপ্রিম কোর্ট, না, তোমার লিগ্যাল রাইট আছে সুপ্রিম কোর্টে। তুমি সুপ্রিম কোর্ট তখনই যেতে পারবে যখন তোমার ফান্ডামেন্টাল রাইটস হনন করা আছে। আর তুমি দেশের নাগরিক, তোমার তো জানার পুরো অধিকার আছে যে আমার মৌলিক অধিকার কি কি, ডাইরেক্ট তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো। এমনি যদি কোনো কেস ঘটেছে তুমি যাবে প্রথমে ডিভিশন, ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর ওটা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট গেলে বলবে, মনে করো ছাগল চুরি হয়েছে তোমার, তুমি চলে গেলে সুপ্রিম কোর্ট, আমার ছাগল চুরি হয়েছে, জাজ সাহেব ছাগল নিয়ে এলো, মারবে কো আর জেলও ঢুকাবে তোমাকে, বুঝলে? পঞ্চায়েত মুভিটা দেখেছো না কিরকম সিসিটিভি দেখছে যে ছাগল চুরি হয়েছে? ফিল্ম দেখো না? নাই, তোমরা ফিল্ম দেখবে, যে এডুকেশনাল পারপাসে যে মুভিগুলো বানানো না সেগুলো অবশ্যই দেখবে। তো
আমি কি জানলাম চারটা রাইট, চারটা অধিকার সম্পর্কে জানলাম। এতদিন আমরা শুধু ফান্ডামেন্টাল রাইট পড়ছিলাম, কিন্তু এতটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানা দরকার আমাদের এটা পড়ানোর আগে, যেহেতু আমরা পলিটি একদম ভিড় থেকে করছি। তাহলে চারটা রাইট, প্রথম ন্যাচারাল রাইট, যেগুলো মানুষ এবং সকল প্রাণীকে, জানোয়ার হোক মানুষ হোক সবাইকে দেওয়া হয়েছে, যেমন দেখার অধিকার, শোনা, খাবার অধিকার, হাঁটাচলা করার অধিকার, হ্যাঁ, প্রজনন করার অধিকার। দ্বিতীয় অধিকার হচ্ছে আমাদের হিউম্যান রাইট, যেগুলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের আন্ডারে তৈরি হয়েছিল একটা এগ্রিমেন্ট, ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, কত সালে 1948 10 মার্চ এটাকে দেওয়া হয়েছিল। এটার মধ্যে একটা প্রিএম্বল আর 30টা অধিকার আছে। হ্যাঁ, কি বললাম? 10 ডিসেম্বর, আমি কি বললাম? 10 মার্চ বলে দিলাম, আচ্ছা 10 ডিসেম্বর। আর একটা আর্টিকেল এবং 30টা, একটা প্রিএম্বল আর 30টা আর্টিকেল বা 30টা অধিকার দেওয়া হয়েছে এটার মধ্যে। লিগ্যাল রাইটের কথা বললাম, লিগ্যাল রাইট মানে কানুনি অধিকার, যেগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটস এর বাইরে যে অধিকার সেগুলোকে লিগ্যাল রাইট বলা হয়। এবং ফান্ডামেন্টাল রাইটস এর মানে কি? ফান্ডামেন্টাল রাইটস মানে বেসিক এসেনশিয়াল, যেটা মানুষের অল ওভার ডেভেলপমেন্ট, সামগ্রিক বিকাশের জন্য মানুষের প্রয়োজন হয়, সেই ডেভেলপমেন্টগুলোকে, সেই জরুরি অধিকারগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলি। ফান্ডামেন্টাল রাইট বা আর্টিকেল পার্ট 3 মধ্যে আছে, 12 থেকে 35 আর্টিকেলের মধ্যে আছে। এবং ফান্ডামেন্টাল রাইটস যদি কারো হনন হয়েছে, সে সুপ্রিম কোর্টে যেতে পারে বা হাইকোর্টেও যেতে পারে। চলো এই ক্যাপচার করে নাও, বা এই যা কিছু করার আছে করে নাও, জলদি জলদি মেরে ভাই। ঠিক আছে, দেখো ক্যাপচার করবে বা স্ক্রিনশট নেবে যারাই দেখছো, এটাকে কিন্তু খাতায় নামাবে, নিজের থেকে নোটস বানাবে এবং নিজের যে আইডিয়া নিজের ভাষাতে লিখবে। আমি তো এত কিছু লিখে দিলাম, কিন্তু আমি তো বুঝালাম না এটাকে, এটা এফআইআর। অন্য কেউ খাতা যেমন পড়লে তোমার বুঝতেই পারে না, তুমি নিজের ভাষায় লিখবে। ঠিক আছে, তোমাকে প্রকাশ নিউজ পেপার বানানোর দরকার নাই, তোমাকে বড় একটা বই বানানোর দরকার নেই, তোমাকে যে পলিটিক্স নিয়ে এই বইটা স্যার নোটস লিখিয়েছেন চলো নোটস লিখো, এরকম নাই। তুমি নিজের আইডিয়ায় ছোট্ট ছোট্ট করে নোটস বানাবে, নিজের বুঝার মতো, ফটাফট যেমন রিভাইজ করতে পারো। যেমন তুমি একদম ফটাফট একবার অধিকার তুমি রিভাইজ করে নিলে, কি সমস্যা আছে? আরামসে হয়ে গেল। হ্যাঁ, নেক্সট যাবো। কোনো সমস্যা? বলো ভাই। তাহলে দেশের নাগরিক, তোমাকে তো আগে অধিকার জানতে হবে, তাই না? নিজের অধিকারগুলো না জানলে কোন অধিকার কে হনন করছে, কেউ আসেনি তোমাকে ধমকায় নিয়ে চলে যাবে যে হ্যাঁ কিছু জানিস না, চল বস ওইদিকে। এখন তুমি জানলে তুমি বলতে পারো না, এফআইআর লিখতে পারো। কেন এফআইআর লিখবেন না? আপনি সেকশন আইপিসি সেকশন 166 এর মধ্যে আপনি এটা কানুনি অপরাধ না লিখতে পারেন, পুলিশ বলবে বাহ কত উকিল বটে, বুঝলে? এরপর দেখো নেক্সট আমরা যদি জাগাই, তো যদি হিস্ট্রি দেখি, আমাদের একটু হিস্ট্রিটাও দেখতে হবে। হিস্ট্রি দেখি কিসের? ফান্ডামেন্টাল রাইটের। ফান্ডামেন্টাল রাইট কোথায়? ওয়ার্ল্ডের মধ্যে যদি দেখি, বিশ্বের মধ্যে, যে এই মৌলিক অধিকার দেওয়ার প্রচলনটা কোনখান থেকে চালু হয়েছে বা কোথা থেকে এসেছে। তাহলে আমরা যদি দেখবো, তাহলে সব থেকে আগে 1215 সালে আমরা একজন রাজা ছিলেন, জন বনেগা ডন, কিং জন। কিং স্পেলিং কি? KING, কিং জন। কিম জন নয় কোরিয়ার, কিম জন নয় নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, কিম জন নয়, হ্যাঁ, কিং জন, জন বনেগা ডন, ওখান থেকে মনে রাখবে। ইনি প্রথম ফান্ডামেন্টাল রাইটস এর কথা উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন না ফান্ডামেন্টাল রাইটস, তিনি একটা কথা উল্লেখ করেছিলেন যেটাকে মেগনা কাটা বলা হয়। মেগনা কাটা, মেগনা কাটা, মেগনা কাটা, কাটা মানে কাটা নয়, মেগনা কাটা কি এদের ভাষায় মেগনা কাটা। তাহলে কিং জন, আচ্ছা কোথাকার ছিলেন এটাও লেখা দরকার আছে। কোথাকার ছিলেন তিনি? ব্রিটেন, ইউকে। ঠিক আছে, কোথায় লিখবো এটা? এটা মুছে নিয়ে লেখাটা ভালো। কিং জন কোথাকার? ইউকে, ইংল্যান্ড। ইংল্যান্ড লিখতে পারো, ইউকে ছিল না, ইংল্যান্ড। তিনি কি করেছেন, কি তৈরি করেছেন? মেগনা কাটা। বলো কি কাটা? মেগনা কাটা। মেগনা কাটা তিনি এটাই ফান্ডামেন্টাল রাইট বলে, হ্যাঁ, কিন্তু এদের ভাষায় মেগনা কাটা। মেগনা কাটা জেনারেলি এর শব্দের অর্থ হচ্ছে, মেগনা মানে হচ্ছে সুপ্রিম, সুপ্রিম, আর কাটা শব্দের হচ্ছে ডকুমেন্ট, মানে সর্বোচ্চ একটা ডকুমেন্ট, সর্বোচ্চ একটা ডকুমেন্ট, নথি, যেটাকে মেগনা কাটা রূপে পরিচিত। এটা তো তিনি প্রথম, কোথা থেকে আসে মেগনা কাটা? তাহলে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটটাকে কি বলা হয়? মেগনা কাটা। প্রশ্ন জিজ্ঞেস করতে দেখ, মেগনা কাটা, মেগনা কাটা কাকে বলা হয়?
ফান্ডামেন্টাল রাইট কে ম্যাগনা কাটা। নামটা কোথা থেকে এসেছে তুমি এটাও জানছো? সাধারণ লোক যারা ডাব্লিউপি বা এরকম নাম নর্মাল পরীক্ষা করছে ফান্ডামেন্টাল রাইট কে ম্যাগনা কাটা বলে, ফান্ডামেন্টাল রাইট কে ম্যাগনা কাটা বলে, এরকম করে মুখস্থ করে চলে যায়। কিন্তু তুমি হিস্ট্রি জানছো কত সালে? 1215 সালে। রাজাকে বলা হলো রাজা, রাজা সাহেব আপনার তো পুরা অধিকার আছে, আপনি যখন চাইছেন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন, আপনি যখন চাইছেন যার সাথে বিয়ে করে নিচ্ছেন, আপনি যার ধরা যাচ্ছেন ঘুরে যাচ্ছেন, কিন্তু আমাদের তো কিছু অধিকার আছে, এরকম কিছু দেন আমাদেরকে যেটা আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের অধিকার, কেউ হনন করতে পারবে না। তখন রাজা কিং জন বললেন যে ঠিক আছে আপনাদের একটা অধিকার দেওয়া হবে, সেটা কি? ম্যাগনা কাটা। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে ভারত ওয়ার্ল্ডের হিস্ট্রিতে প্রথম ম্যাগনা কাটা, প্রথম ফান্ডামেন্টাল রাইটস কোথায় আছে? 1215। কোথায়? ইংল্যান্ডের মধ্যে 1215-তে প্রথম আছে। ঠিক আছে, এটা কি ডকুমেন্ট? সুপ্রিম ডকুমেন্ট। তারপরে আস্তে আস্তে সময় পার হয়, সময় পার যেমন হতে হতে থাকে, মোটামুটি 1789-এ এখানে ইউএসএতে ফান্ডামেন্টাল রাইট আছে, যেটাকে জেনারেলি পরবর্তীকালে মডিফাইডও করা হয় 1791-এ। এটাকে মডিফাই করা হয়, এটাকে কিছু জিনিস অ্যাড করা হয় 1789-এ। মানে কোথা থেকে নেওয়া হয়? ইংল্যান্ড থেকে নিয়ে এরা লাগাই, কারা? ইউএসএ, আমেরিকাতে লাগালো যে আমরাও এরকম করবো। তো এরা ম্যাগনা কাটা নাম রাখবে না, এদের কপি করা নাম, তাহলে আমরা আলাদা নাম রাখবো। এরা নাম রেখেছিল বিল অফ রাইটস। বিল অফ রাইটস কারা নাম রেখেছিল? ইউএসএ। তাহলে হিস্ট্রি কোথা থেকে আসছে? জন বানেগা ডনসে। কত? 1215 সালে ইংল্যান্ডে। কি নাম? ম্যাগনা কাটা। ম্যাগনা শব্দের অর্থ সুপ্রিম, কাটা শব্দের অর্থ ডকুমেন্ট, সুপ্রিম ডকুমেন্ট। তারপরে কে কপি করে এটাকে? ইউএসএ। কত সালে? 1789 কপি করে এবং নিজের সংবিধানের মধ্যে রাখে। এটাকে মনে রাখবে, নিজের কিসের মধ্যে রাখে? কনস্টিটিউশন। তাহলে এরা সংবিধান এড করেছিল না, এরা এরকম প্রিয়াম্বল রূপে রাখে দিয়েছিল যা এত অধিকার আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট রিটেন ডকুমেন্ট যদি বলা হয়, ফার্স্ট রিটেন লিখিত আকারে, ফার্স্ট রিটেন ডকুমেন্ট কথা আছে? ম্যাগনা কাটা। ফার্স্ট ডকুমেন্ট, ফার্স্ট দেশ যে নিজের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইট এড করলো সেটা কোন দেশ? ইউএসএ। 79 কে? কোন দেশ? ইউএসএ। নিজের কনস্টিটিউশনে অ্যাড করেছে। নিজের কনস্টিটিউশনে অ্যাড করেছিল না, এমনি অধিকার রাখে দিয়েছে, তার পরবর্তীকালে কনস্টিটিউশনে অ্যাড করেছে। ক্লিয়ার হলো? এরপরে এখান থেকে আস্তে আস্তে করে নিয়ে দেশ অ্যাডপ্ট করতে শুরু করে আলাদা আলাদা, এবং আমরাও এই জায়গাগুলোর থেকে আমরা অ্যাড করেছি। জেনারেলি বলা হয় যে এরপরে থেকে যদি নেক্সট ফ্রেঞ্চ আসে, ফ্রান্স এখানে আসে এবং ফ্রান্সও নিজের জায়গায় অ্যাড করে, ফ্রান্স পরবর্তীকালে। তাহলে সেকেন্ড যে নিজের কনস্টিটিউশনে অ্যাড করে ফান্ডামেন্টাল রাইটস কে, সে হচ্ছে ফ্রান্স। সেখানে আবার ফ্রান্সে আবার নাম আলাদা, ফ্রান্সের মধ্যে নাম আলাদা হয়েছে। ফ্রান্স বলা হয় চার্টার, এরা নাম নিয়েছে চার্টার অফ রাইটস, চার্টার অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। তাহলে নাম আলাদা আলাদা কিন্তু কাম এক। ঠিক আছে, শক্তিমান ও গঙ্গাধর একে কাজ করছে। তাহলে প্রথমটা কি নাম? ম্যাগনা কাটা। কত সালে? 1215। কে দিয়েছে? জন বানেগা ডন। কোথাকার বটে? ইংল্যান্ডের বটে। ম্যাগনা কাটা মানে সুপ্রিম ডকুমেন্ট। কনস্টিটিউশন অ্যাড করেছিল না, নর্মালি এরা রেখেছিল। এটা ফার্স্ট রিটেন ডকুমেন্ট হিসাবে আমরা দেখি। তারপরে কে নিয়ে আসে? ইউএসএ নিয়ে আসে 1789-এ, এবং নিজের কনস্টিটিউশনে অ্যাড করে কিছু জিনিস আবার এই নিজের থেকে, এদের তো ডকুমেন্ট ছিল সেটা আছে, তার সাথে কিছু জিনিস এডও করে, এবং এটা কোথায় নিয়ে যায়? 1791-এ নিজের কনস্টিটিউশনে রাখে দেয় এরা, বিল অফ রাইটস নামে। পরবর্তীকালে ফ্রান্স এটাকে কপি করে। তাড়াতাড়ি জলদি করো, লিখো। রেকর্ড করছো নাকি? হয়েছে? নেক্সট যাবো। এটা তো ইসের ব্যাপার হলো, কই ডাস্টার, এটা তো কোথার ব্যাপার হলো? ওয়ার্ল্ডের ব্যাপার। কিন্তু ফান্ডামেন্টাল রাইটের হিস্ট্রি আছে, ইন্ডিয়াতেও কিছু হিস্ট্রি আছে। ভারতে কোথা থেকে এলো, ভারতে কোথা থেকে নেওয়া হয়েছে? এমন নয় যে ভারতে ডাইরেক্ট সংবিধান সভাতে বসলো লোকগুলা এবং ফান্ডামেন্টাল রাইট লিখতে শুরু করে দিল, চলো এই দেশ থেকে এটা, এই দেশ থেকে এটা, এই দেশ থেকে এটা। এটা নয়, ভারতের মধ্যেও আগের থেকেও ছিল। এখানে কি ছিল দেখি। ভারতের ইতিহাস শুরু হয় ফান্ডামেন্টাল রাইটস এর জন্য মোটামুটি 1895 থেকে, 1895 থেকে। তখন বাল গঙ্গাধর তিলক সব থেকে আগে, বাল গঙ্গাধর
তিলক। দেখো তোমরা নোটস বানাবে না তো এরকমই বানাবে, শর্ট নোটস। অত বড় বাল গঙ্গাধর তিলক 1885 সালে প্রথম স্বরাজ বিল রূপে নিয়ে তিনি লিখে নিয়ে একদম খাতা ভরা দিলে, দেখো মা বাবা দমে পড়েলি আর কোথাও কর না, এরকম করবে না, শর্ট নোটস বানাবে। তাহলে 1895 সালে বাল গঙ্গাধর তিলক প্রথম ফান্ডামেন্টাল রাইট শব্দটা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ফান্ডামেন্টাল রাইট শব্দটা কোথায় উল্লেখ করেছেন? স্বরাজ বিল। কোন বিল রূপে? স্বরাজ বিল। একটা বিল তো তিনি বানান স্বরাজ বিল নামে। স্বরাজ মানে নিজ স্বরাজ। তিনি সেই সময় সব থেকে আগে ফান্ডামেন্টাল রাইটস কথাটা উল্লেখ করেন, লিখিত রূপে না উল্লেখ করেন, বাস জাস্ট একটা বিলটা এখানে কথাটা ইনডাইরেক্টলি হোক এটা উল্লেখ হয়েছিল। ঠিক আছে, কি বিল? স্বরাজ বিল। আর এইটাকে কোশ্চেন আসে গিয়েছিল একবার, দ্য কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন বিল অফ কনস্টিটিউশন বিল অফ ফান্ডামেন্টাল রাইটস বা কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া রূপে কোনটা পরিচিত? কোনটা পরিচিত কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া রূপে? কোনটা? 1895 এর বাল গঙ্গাধর তিলক স্বরাজ যে বিলটা আনেছিলেন সেটার উপর। কনস্টিটিউশন বিল অফ জেনারেলি কোশ্চেন এসেছিল এটা আই থিঙ্ক আসামের পরীক্ষাতে বা কোন পিসিএস পরীক্ষাতে, স্টেট পিসিএস পরীক্ষাতে কোশ্চেনটা এসেছিল। তাহলে কনস্টিটিউশন বিল অফ কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া লিখতে পারো ফান্ডামেন্টাল। কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া, ফার্স্ট কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া নামে কোনটা পরিচিত? স্বরাজ বিল। কে আনেছিলেন? বাল গঙ্গাধর তিলক। সালটা কত? 1895। এরপরে মোটামুটি সময় পার হয় 1925 সালে এনি বেসান্ত নামে, ইনি আয়ারল্যান্ডের একজন লোক ছিলেন, একজন মহিলা, লোক নাই মহিলা, আয়ারল্যান্ডের মহিলা। তিনি তার কমনওয়েলথ একটা বিল আনেন, কমনওয়েলথ বিল অফ নেশন। কমনওয়েলথ বিল অফ নেশন নামে একটা ইসের মধ্যে, একটা বিলের মধ্যে তিনি কি করেন? তিনি উল্লেখ করেছিলেন ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। তাহলে প্রথম এক সব থেকে আগে কে? মার্কার শেষ হয়ে গেছে, বাল গঙ্গাধর তিলক। কত সালে? 1895 ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে। কিসে? স্বরাজ বিলে। স্বরাজ বিল। কি নাম? স্বরাজ বিল। এবং সেটাকে কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া বলা হয়। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করছে কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়াকে। এনি বেসান্ত কোথায় উল্লেখ করছেন? কমনওয়েলথ বিল অফ নেশন। কমনওয়েলথ বিল অফ নেশনের মধ্যে উল্লেখ করেছেন এনি বেসান্ত। কত সালে? 1925 সালে। 1925 সালে। পরবর্তীকালে 1928 সালে আবার হয় নেহেরু রিপোর্ট। কে করেছেন? মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু কিসের মধ্যে করেছেন? নেহেরু রিপোর্টে। নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্টের মধ্যে তিনি আনেন এবং বলেন যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া দরকার। এখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলেছেন। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে কোন দেশের আন্ডারে আমরা থাকবো, আমরা এখন পুরোপুরি স্বাধীন হওয়ার দরকার নাই, আপনারাই চলান কিন্তু আমাদেরকে টুকটাক জায়গায় শাসন করতে দেন। মতিলাল নেহেরু সেই সময় সাইমন কমিশন ভারতে এসেছিল। সাইমন কমিশন আসার পর সেখানে কোনো ভারতীয় না থাকার কারণে সাইমন কমিশনকে বলা হয় সাইমন গো ব্যাক, মানে সাইমন কমিশন ফেরত যাও, চলো। এখানে বিনা চা নাস্তা জিজ্ঞেস করে নিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় ফেরত। এরপরে যখন তাহলে সেই সময় লর্ড ইরউইন ছিলেন, বলছেন আপনি কি করছেন করুন, আপনি নিজের মতো করে নিয়ে তৈরি, আপনারা বলছেন আপনারা যে ডিমান্ড আছে তৈরি করুন, কিন্তু একটা শর্ত আছে, যদি এক লোক যদি না বলে দেয় আপনার এই বিলটা যেটা তৈরি করছেন আপনারা, তাহলে আমি কিন্তু মানব না, আমার কথাটা আপনাকে শুনতে হবে। মঞ্জুর হ্যাঁ? ঠিক আছে মঞ্জুর আছে। মতিলাল নেহেরু খুব সুন্দর করে নিয়ে তৈরি করলেন নেহেরু রিপোর্ট নামে যেটা পরিচিত, আর পেশ করলেন ওইখানে যে এই আমাদের ডিমান্ড, এই আমরা চাইছি। সবাই রাজি হয়ে গেছিল। এক লোক মোহাম্মদ জিন্নাহ না মানবো নাই। কেন মানবো নাই? আর আলাদা দেশ দরকার, প্রধানমন্ত্রী হওয়া দরকার হয়। তো প্রধানমন্ত্রীর লোক আলাদা দেশ করে নিল ওই লোকটা। এত কি বলবো, ছাড়ো বাদ দাও। তো মতিলাল নেহেরু কি করলেন? তিনি নিয়ে এসেছিলেন নেহেরু রিপোর্ট, কিন্তু সেটা মানা হলো না। কেননা ওই যে একজন ডিসএগ্রি করে গেল। জওহরলাল নেহেরু তো ওনার সাথেই ছিলেন, বসেছিলেন পাঁচটায়, আর মতিলাল নেহেরু সবার সামনে ওই বিলটা ছিঁড়ে দেওয়া হয়েছিল। জওহরলাল নেহেরু দেখছিলেন তখন, আচ্ছা
ঠিকই আছে। এরপরে 1929 সালে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু উঠলেন, আর আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস নেই, পূর্ণ স্বরাজ চাই, আমাদের পূর্ণ স্বরাজের দাবি আছে। লাহোর অধিবেশন, যখন হিস্ট্রি পড়াবো তখন আলাদা ব্যাপার। তখন বাস এটা বুঝো যে নেহরু রিপোর্টের মধ্যেও ফান্ডামেন্টাল রাইটস এর উল্লেখ ছিল। এইখান থেকে কোশ্চেন আসে গেছিল যে হারবিঞ্জার অফ ফান্ডামেন্টাল রাইটস কাকে বলা হয়? হারবিঞ্জার অফ ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে অগ্রদূত ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট করার জন্য যে লিখিত রূপে যেখানে স্টার্ট করা হয়, সেটা কোনটা? মতিলাল নেহরুর নেহরু রিপোর্ট। মনে রাখবেন, নেহরু দেখে নিয়ে জওহরলাল নেহরু রিপোর্ট করে দিও না, মতিলাল নেহরু, জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু। তাহলে হারবিঞ্জার অফ ফান্ডামেন্টাল মানে অগ্রদূত কাকে বলা হয়? ফান্ডামেন্টাল রাইট কে? নেহরু রিপোর্ট কে। কাকে? নেহরু রিপোর্ট কে। এর পরবর্তীকালে আবার যদি আমরা ইতিহাসের টাইম লাইনে দেখি, 1929 সালে করাচি সেশন হয়। করাচি সেশনে মানে কংগ্রেসের এটা বার্ষিক সেশন হতো। কংগ্রেস যখন ইতিহাস পড়বে তখন দেখবে যে কংগ্রেস পার্টি, এখন যে কংগ্রেস পার্টি দেখছি না, সেই সময় থেকে কংগ্রেস পার্টি ছিল। 1895 থেকে 1885 থেকে কংগ্রেস পার্টি চলে আসছে। ঠিক আছে, কংগ্রেস পার্টির মধ্যে তখন থেকে অনেক বিভেদ, অনেক আলাদা হয়তো। তো কংগ্রেস সব বছর ডিসেম্বরের পাশাপাশি একটা মিটিং আয়োজন করতো, লোক মানে পুরা ভিড় সমাবেত, এবং সেটার সময় একবারে এক লোক প্রেসিডেন্ট থাকতো, চেয়ারম্যান থাকতো। তাহলে এই সময় যিনি চেয়ারম্যান ছিলেন করাচি সেশনে, তিনি হচ্ছেন ইনি ছিলেন বল্লভভাই পটেল। তিনি ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলেছেন তিনি এইখানে। আবার 1929 না, 1931 করাচি সেশনে, 1931। আবার 1931 আরেকটা জিনিস ওঠে, সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক। সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক। যখন তোমরা মেন্স লিখবে না, মেন্স WBCS ইউপিএসসির মেন্স, তখন তোমার কি হয়, জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল রাইটস এর হিস্ট্রি বলো, কোথা থেকে কোথার মধ্যে আসে। তুমি লিখে দেবে এইটা, বাস কাজ হয়ে গেল। যাও, কি হবে? ইউপিএসসি, আইপিএস, আইএস, হ্যাঁ যাও, বুঝলে? তো মেন্স লেখার জন্য কাজে আছে। তো এত সব কন্টেন্ট তোমাকে এক জায়গায় পাওয়া যাচ্ছে, এটা একটু বুঝে নিয়ে করো। তো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয় এই আমেরিকা, ইউকেতে। সেখানে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি কি করেছিলেন? তিনিও সেখানে কথা তুলেছিলেন যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া দরকার হয়। আবার 1935 সালে কি হয়, একটা ঘটনা ঘটে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পুরাটা লিখতে হবে কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন আইন নামে পরিচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারত শাসন আইন নামে পরিচিত। এক সেকেন্ড, হ্যাঁ, ভারত শাসন আইন রূপে পরিচিত। প্রশ্ন জিজ্ঞেস করবে কি ভারত শাসন আইনে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে রাখা হয়? না, কোনো কথাই শুনে নাই। ফান্ডামেন্টাল রাইটস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ফান্ডামেন্টাল রাইটস রাখেই নেই এরা। ঠিক আছে, তাহলে ডিমান্ড কখন থেকে? 1895 থেকে, বাল গঙ্গাধর তিলক স্বরাজ বিলের মধ্যে সেটা কি রাখা হয়? কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া, কিন্তু মানা হইলো না। তারপরে আইলো কে? এনি বেসান্ট 1925 সালে, কমনওয়েলথ বিল অফ নেশন, রাখা হইলো না। তারপরে কে? মতিলাল নেহরু রিপোর্ট, রাখো, না আমার রাখা হোক নাই, চলো কাটো। 1931 সালে বাল গঙ্গাধর তিলক তিনি পেশ করলেন কংগ্রেসের অধিবেশনে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার দেওয়া হোক, আমাদেরকে স্পেশাল কিছু অধিকার দেওয়া হয় যেটা শুধু নাগরিকদের জন্য প্রযোজ্য, এরকম কোন অধিকার দেওয়া হোক না রাখা হবে না, কোনো শুনছে নাই। 1935 সালে ভারত শাসন আইন, যেখান থেকে ম্যাক্সিমাম আমাদের কনস্টিটিউশন নেওয়া হয়েছে, সেই আইনের মতো ফান্ডামেন্টাল রাইটস রাখা হয়নি, একদম কাটুকুটু, একদম রাখেই নেই এরা। এরপরে পরবর্তীকালে যখন দেখছে ভারতের লোকগুলো বুঝছে যে আমরা বেশি অধিকার ডিমান্ড করে দিচ্ছি নাকি, কোনো শুনছেই না ইংরেজরা, তখন 1945 সময় তেজ বাহাদুর সাপরু কমিটি বা সমিতি, ঠিক আছে, তেজ বাহাদুর সাপরু কমিটি বা সমিতি, সেই সমিতি গঠন করা হয়। এবং সেই সমিতি ওনারা জিজ্ঞেস করেন যে বাপরে বাপ, এত যদি অধিকার বলে দিই তাহলে এরা দিচ্ছে না, কিছু অধিকার কমাতে হবে আমাদের। তিনি কি করলেন? ফান্ডামেন্টাল রাইটসকে, এদিকে বুঝো, ফান্ডামেন্টাল রাইট
মৌলিক অধিকারকে দুটা ভাগে ভাগ করে দিলেন। বলছেন একটা তো আমাদের ফান্ডামেন্টাল রাইটস থাকবে কি, যে অধিকার যেগুলো ছাড়া যাবে না, আর যেগুলো আছে যে সরকার পরবর্তীকালে সরকার স্বাধীন হয়ে যাবে, সরকার স্বাধীনতা পেয়ে যাব, পরবর্তীকালে আস্তে 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 করে নি সেই অধিকারগুলোকে আমাদের দেওয়া হবে, সেগুলোকে রাখা হলো ডিপিএসসি নামে। কি নামে? ডিপিএসসি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডিপিএসসি বললাম, ডিপিএসপি কি নাম? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে স্টেটকে বলা হয়েছে যে এখন এই অধিকারগুলো দেওয়া হচ্ছে না নাগরিককে, কিন্তু এক সময় আপনাদেরকে এগুলোকে আস্তে আস্তে করে দিতে হবে, এখন রাখা চলবে না এরকম করে নিয়ে নাগরিকদের এদের থেকে বঞ্চিত। এটার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থাটা একটা ছিল, যেটার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থাটা একটা ছিল। সরকার যখনই ভারত স্বাধীন হলো তখনই আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কোনো সিস্টেম ছিল না, পরবর্তীকালে গিয়ে নিয়ে দেখা হয় যে আমার পঞ্চায়েত সিস্টেমটা আনা যায়, তাহলে এখান থেকে তুলে নিয়ে এটা চলো আমাদের অধিকারের মধ্যে ঢুকান দিল, তাহলে পঞ্চায়েত ব্যবস্থাকে পরে এখান থেকে আনা আছে। তাহলে ডিপিএসসি মনে রাখবো, ফান্ডামেন্টাল রাইটস কত পার্টে আছে? পার্ট 3। আর ডিপিএসসি কোথায়? ডিপিএসপি কোথায় আছে? পার্ট 4-এ। তাহলে প্রথম মৌলিক অধিকার পড়বো, তারপর ডিপিএসপি পড়বো, কোনো সমস্যা না। একবার রিভাইজ করবো। কি হলো, শেষ বেশি হয়ে গেল নাকি? টাইম কত হলো? সময় 42 মিনিট। 5 মিনিট ফটাফট রিভাইজ করবো প্রথম থেকে। প্রথমে বলো কি শুরু করলাম প্রথমে? হ্যাঁ, রাইট। অধিকার কত ধরনের? ন্যাচারাল রাইট অধিকার 4 ধরনের। ন্যাচারাল রাইট থেকে অ্যানিম্যাল এবং মানুষের জন্য দুটাই দেওয়া হয়েছে, ন্যাচারাল রাইট। তারপরে কি রাইট? হিউম্যান রাইটে কে পেশ করে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটা এগ্রিমেন্ট করে, ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা কত সালে? 10 ডিসেম্বর 1948-এ। একটা প্রিএম্বল আছে, 30টা অধিকারের কথা বলা হয়েছে। তারপর লিগ্যাল রাইট আছে, যেমন ভোট দেওয়ার অধিকার, এফআইআর লেখার অধিকার, মা বাবাকে দেখাশোনা করার অধিকার, এইসব সাধারণ অধিকারগুলোর মধ্যে লিগ্যাল রাইট এর মধ্যে পড়ে। এবং এগুলোর যদি লিগ্যাল রাইটও তোমার হনন করা আছে, তুমি ডাইরেক্ট সেটা কেস করতে পারো, কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেতে পারবে না। তারপরে ফান্ডামেন্টাল রাইটস আছে। ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে বেসিক বা জরুরি রাইট, অধিকার, যেগুলো আমাদের মানুষের অল ওভার ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে অতি প্রয়োজন, যেটাকে আর্টিকেল পার্ট 3-এর মধ্যে এবং 12 থেকে 35 পার্ট 3-র আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে রাখা হয়েছিল, সেটা ফান্ডামেন্টাল রাইটস নামে পরিচিত। ফান্ডামেন্টাল রাইটসের যদি ইতিহাস দেখি, ভারতের বিশ্বের ইতিহাস, 1215 সালে কে ছিল? কিং জন ছিল। কোথাকার ছিল? ইংল্যান্ডে ছিল। এবং সেখানে প্রথম নাম রাখা হলো ম্যাগনা কার্টা এবং অধিকার দেওয়া হলো। তিনি নিজের কনস্টিটিউশনে অ্যাড করেনি, প্রথম লিখিত ডকুমেন্টস দিয়েছিলেন তিনি ম্যাগনা কার্টা রূপে, এবং সেটাকে অধিকার রূপে রাখা হয়, ফান্ডামেন্টাল রাইটস রূপে রাখা হয়। তারপরে কে সেটাকে কপি করে? ইউএসএ কপি করে। 1789-এ ইউএসএ সেটাকে কপি করে এবং 1791-এ সেটা কিছু জিনিসও অ্যাড করা হয় এবং সেটাকে নিজের কনস্টিটিউশন রাখে। নাম কি দেয়? কনস্টিটিউশন বিল। কি নাম দেয়? আরে ভুললাম, বলো। এই নাম দেওয়া হয় এটার, কি ভুলে গেলাম যে কি নাম দেওয়া হয়? আরে যে নাম দেওয়া হয় দেখে নেবে। তারপর ফ্রান্স রাখে দেওয়া হয়, নাম সাথে দেখে নেবে, নামের সাথে কোনো সম্পর্ক নেই, ফান্ডামেন্টাল রাইটস অ্যাড করে দেওয়া হয়। তারপর কি? হ্যাঁ, বিল অফ রাইটস। তারপরে ফ্রান্স অ্যাড করে, ফ্রান্স চার্টার নাম দেয় এটাকে, চার্টার অফ রাইটস, এরকম করে নিয়ে নাম দিয়ে নিয়ে পরবর্তীকালে চেঞ্জ হয়। এবং ভারতের মধ্যে যদি ইতিহাস দেখি, তাহলে ভারতের ইতিহাসে 1895 থেকে শুরু হয়। বাল গঙ্গাধর তিলক প্রথম বিল অফ স্বরাজ নামে পরিচিত এটা, এবং বিল অফ স্বরাজটাকে দ্য কনস্টিটিউশন বিল অফ ইন্ডিয়া বলা হয়। ইনি প্রথমেই সব থেকে আগে ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ করেছিলেন। তারপর 1925 সালে এনিবেশন কমনওয়েলথ বিল অফ নেশন। তারপরে আস্তে আস্তে করে নিয়ে 1928 সালে মতিলাল নেহরু রিপোর্টে পেশ করেন, এটাকে হারবিঞ্জার অফ ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। কোশ্চেন এসেছে, মনে রাখবে। তারপর 1931 সালে করাচি সেশনে সরদার বল্লভভাই প্যাটেল, তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি উল্লেখ করেন এটাকে। এবং 1931 সালে আবার সেকেন্ড রাউন্ড টেবল বৈঠক হয়, মহাত্মা গান্ধী এটাকে উল্লেখ করেন। 1935 সালে ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস এর কোনো ব্যাপার এখানে উল্লেখ ছিল না, একদম জিরো ফান্ডামেন্টাল রাইটস। তারপরে পরবর্তীকালে 1945 সালে তেজ বাহাদুর সাফরু বুঝলেন, এনাদের আন্ডার একটা সমিতি গঠন করে বুঝলেন যে বেশি ফান্ডামেন্টাল রাইটস দিনের জন্য কি, তার জন্য ফান্ডামেন্টাল রাইটসকে দুভাগে ভাগ করে দিলেন, একটা ফান্ডামেন্টাল রাইটস, একটা ডিপিএসপি। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 3 12 থেকে 35-এর মধ্যে আছে পার্ট 3-তে, এবং ডিপিএসপি কে পার্ট 4-এর মধ্যে রাখা হয়, যেটা পরবর্তীকালে স্টেটকে নির্দেশ দেওয়া হয় যে আপনার সুবিধা মতো আপনি অ্যাড করবেন এটাকে। ক্লিয়ার? কোনো সমস্যা? ছবি তুলো। মুখস্থ রাখবে একদম ফাটাফাট। তারপরে থেকে এরপরে শুরু হবে ফান্ডামেন্টাল রাইটস।
কি শুরু হবে? ফান্ডামেন্টাল রাইটস এর পরে শুরু হবে ফান্ডামেন্টাল রাইটস, এবং এটা শুরু হয়ে যাবে আর্টিকেল, ধরো করবো আর্টিকেল 12, আর্টিকেল 13, আর্টিকেল 14, আর্টিকেল 15। তোমার যে বইগুলো ফলো করছো ইভেন লক্ষ্মীকান্ত এখান থেকেই আছে, এত আগে থেকে দেওয়া নাই। পাই গেলে ভালো বটে, বহুত পূর্ণ কাজ করেছো। চলো ক্লাস বন্ধ করো, আজকে ক্লাস এখানেই থাক। ধন্যবাদ। ক্লাস ভালো লাগছে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও যত পারবেন তত শেয়ার করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।